হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে ন্যারেশনের দ্বিতীয় টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যে ন্যারেশনের যে পার্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ন্যারেশনটা আছে এটা নিয়ে আলোচনা করব। আমাদের এখানে গুরুত্বপূর্ণ অ্যাসার্টিভ সেন্টেন্সটা আসলে কি এটা আমাদের জানতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো বিবৃতিমূলক যে বাক্যগুলো আছে এগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি। যেমন আমি বললাম যে আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমার নাম এটা, আমার বয়স এত। এই যে আমরা যে বর্ণনাগুলো দিই, ঠিক আছে, এই যে আমরা যে বর্ণনা দিই অর্থাৎ বিবৃতি দিই, ঠিক আছে, এগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আশা করি বুঝতে পেরেছেন অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। তাহলে একটা সেন্টেন্স যখন আমরা দেখব যে এই সেন্টেন্সটা আগে সর্বপ্রথম হলো ন্যারেশন করার ফার্স্ট যে ধাপটা সেটা হলো সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করা। আসলে সেন্টেন্সটা কোন সেন্টেন্সে আছে। এক একটা সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন হলো এক এক রকম। তাহলেই আমরা সেন্টেন্স আইডেন্টিফাই সবার আগে ফোকাস করব এবং সঠিকভাবে আইডেন্টিফাই করব। যখনই আমাদের সেন্টেন্সটা আইডেন্টিফাই হয়ে যাবে যে এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, তখন আমরা এই নির্মুক্ত রুলসগুলো কি অনুসরণ করব। এক নম্বর বলছে এখানে রিপোর্টিং ভার্ব যদি সেইড টু থাকে তবে তা উঠে গিয়ে টোল বসবে। তাহলে আমি আবারও বলতেছি, এখানে কি বলছে, রিপোর্টিং ভার্ব যদি সেইড টু থাকে তবে তা উঠে গিয়ে টোল বসবে এবং সেইজ টু থাকলে সেটা টেলস বসবে। কিন্তু শুধুমাত্র যদি সেইড বা সে থাকে তাহলে সেটা অপরিবর্তিত হবে। এটা হলো এক নম্বর রুলস। দুই নম্বর রুলস বলছে কমা এবং ইনভাইটেড কমা উঠে গিয়ে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পেস এর মাঝে দ্যাট বসবে। তাহলে এটা আমি আরেকবার বলতেছি যে এখানে কি বসবে, কমা ও ইনভার্টেড কমা উঠে গিয়ে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পেস এর মাঝে দ্যাট বসবে। তিন নম্বর যে রুলসটা ওরা বলছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্স হয় তবে তার রিপোর্টিং স্পেস এর টেন্স এর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই যে আমরা এই যে সেইড টুর পরিবর্তে অনেক সময় যে সে থাকে, তাহলে এটা কি প্রেজেন্ট। আবার অনেক সময় যে আপনার থাকে উইল থাকে সাথে, এই রিপোর্টিং ভার্বের সাথে উইল বা শ্যাল থাকে, বা সেটা ফিউচার টেন্স হয়ে গেল। তাহলে এরকম হইলে আমরা টেন্সের তাহলে রিপোর্টিং স্পেসের টেন্সের কোনো পরিবর্তন করব না। এই রুলসটা খুবই ব্যতিক্রম, খুব রেয়ার এবং খুব কম ব্যবহৃত হয়, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম জায়গায় টেন্স পরিবর্তন হয় শুধু যখন প্রেজেন্ট এবং ফিউচার টেন্সটা হয় রিপোর্টিং ভার্বটা, তখন আর টেন্স পরিবর্তন হয় না। আশা করি এটা বুঝতে পেরেছেন। আমি আরও প্র্যাকটিক্যাল যখন আমি এক্সাম্পলগুলো করব তখন আরও ক্লিয়ারলি ধারণা হয়ে যাবে। এখানে আমি আরবি দিয়ে বুঝাইছি হলো যে আরবি হলো রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্ব অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয় তাহলে এই যে সেইড টু কিন্তু পাস্ট। তাহলে এটা এরকম যদি থাকে, রিপোর্টিং ভার্ব যদি এরকম থাকে, সেইড টু থাকে বা সেইড থাকে, তাহলে কি হবে যে আর এসটা হলো রিপোর্টিং স্পিচ। তাহলে রিপোর্টিং স্পিচটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা পরিবর্তিত হয়ে কী হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা পরিবর্তিত হয়ে কী হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং যদি রিপোর্টিং স্পেস যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তখন সেটা পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তখন সেটা পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবং যদি শ্যাল এবং উইল, ক্যান এবং মে ইত্যাদি যদি থাকে তা পরিবর্তিত হয়ে যথাক্রমে শুড এবং উড এবং কুড, মাইট ইত্যাদি কি বসবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই যে রুলসগুলো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার এই টেন্সের স্ট্রাকচারগুলো কিন্তু আগে থেকেই আপনার জানা লাগবে। আমি এখানে কিন্তু স্ট্রাকচারগুলো আলোচনা করতেছি না, জাস্ট বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেটা কী হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, রিপোর্টিং স্পেস পরিবর্তন হবে। আর 4 নম্বর যে ওরা রুলসটা বলছে যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয় তাহলে অবশ্যই যদি পাস্ট হয় এবং রিপোর্টিং স্পেস যদি ইউনিভার্সাল ট্রুথ মানে কি, চিরন্তন সত্য। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কিন্তু চিরন্তন সত্য, সায়েন্টিফিক ট্রুথ। যেমন নিউটনের যে তৃতীয় সূত্র, এটা কিন্তু একটা সায়েন্টিফিক ট্রুথ বা প্রমাণ। তাহলে এটা এই ধরনের যে বাক্যগুলো আছে এগুলো কিন্তু হলে তখন আমরা কি করব, আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট এই ধরনের ইগুলো হলে তখন আমরা কি করব, টেন্সের কোনো পরিবর্তন করব না। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে আমি একটু প্র্যাকটিক্যাল আপনাকে যদি কয়েকটা এক্সাম্পল দেখাই তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। এখানে আমি যে 6টা এক্সাম্পল একটু আলোচনা করব, 6টা বা 5টা আলোচনা করব, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারবেন।
এখানে 1 নাম্বার যে এক্সাম্পলটা দিছে বলছে হি সেড টু মি আই ডু নট বিলিভ ইউ। তার মানে এখানে সেড টুটা হলো রিপোর্টিং কি ভার্ব। তাহলে এই ভার্বটা কিসে আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে আমরা বলছি যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তখন এই সেড টু এর পরিবর্তে হয়ে যাবে কি? টোল্ড হয়ে যাবে। অর্থাৎ সেড টুর পরিবর্তে কি হয়ে যাবে? টোল্ড হয়ে যাবে। তো টোল্ড বসছে, দেখছেন? তারপরে এখানে মিটা বসছে। তারপরে এই যে দ্বিতীয় নাম্বার রুলসটা বলছিলাম যে আমি কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে? দ্যাট বসবে। তাহলে এখানে আমি এই যে কি করছি, কমা এবং ইনভার্টেড কমা উঠাই দিয়ে এখানে কি একটা দ্যাট যুক্ত করছি, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত দ্যাট দিয়ে কি হয়? যুক্ত হয়। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমি আগের ফার্স্ট ভিডিওতে দেখাইছিলাম যে যদি ফার্স্ট পারসন হয়, যদি রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তখন সে ফলো করবে হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। তাহলে ফলো করবে কাকে? হিকে। তাহলে হি বসবে এখানে। তাহলে আইটা এখানে কি হিসেবে আছে সেটা আমাদের আগে জানতে হবে। তাহলে আইটা এখানে সাবজেক্ট আকারে আছে, তাহলে ও কিন্তু এখানে কি আকারে আসবে? সাবজেক্ট আকারে। তাহলে এই যে হি, তাহলে এখানে আয়ের পরিবর্তে হয়ে গেছে কি? হি। তার বাকি অংশটা আমরা একটু দেখি। এখানে বলছে ডু নট বিলিভ ইউ, তার মানে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলছে, বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট। এর জন্য লেখা হয়েছে যে হি ডিড নট বিলিভ। আর এখানে এই যে আবার আছে কি? ইউটা হলো সেকেন্ড পারসন হলে ও ফলো করছে হলো কাকে? মিকে। তাহলে মি বসবে হলো এই ইউ এর জায়গায়। তাহলে ইউ এখানে কি আছে, কি আকারে আছে সেটা আমাদের বুঝতে হবে। ইউ হলো এখানে অবজেক্ট আকারে ব্যবহৃত হয়েছে, তার মানে এই মিটাও কি বসবে এখানে? অবজেক্ট আকারে বসবে। এর জন্য মি থেকে গেছে। কিন্তু আশা করি এই সেন্টেন্সটা আমার মনে হয় বুঝতে পারছেন। ঠিক আছে। দ্বিতীয় নম্বর রুলসটা যদি আরেকটু আলোচনা করি তাহলে আরেকটু ক্লিয়ার হবে। যেমন বলছে ইউ সেড টু মি, এটাও এটার মতন, ইউ ডু নট ডু ইউর ডিউটি। ঠিক আছে। তাহলে এই সেড টুর পরিবর্তে আমরা কি দিব? টোল্ড দিব এবং মি বসবে। এই যে কমা এবং ইনভার্টেড কমা উঠে যে কি বসবে? একটা দ্যাট বসবে। তারপরে ইউ হলো কি পারসন? সেকেন্ড পারসন। তাহলে ইউ ফলো করবে কাকে? মিকে, মানে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে, অর্থাৎ মিকে ফলো করবে। তাহলে মি এখানে এসে বসবে। তাহলে এখানে মি বসবে না, মি বসবে না, আসলে মি বসবে এখানে ঠিকই, কিন্তু ইউটা এখানে কি আকার আছে ওইটা অনুসরণ করে বসবে। তাহলে ইউ এখানে সাবজেক্ট আকারে ব্যবহৃত হয়েছে। তাহলে মি সাবজেক্টিভ ফর্ম হলো আই, তাহলে মিটা এখানে আই হিসেবে কি বসবে এই যে আই বসছে। বুঝতে পারছেন কিনা? এখন আমি বলছিলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে কি? পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, ডুটা ডিড হয়ে গেছে। ডিড নট ডু, এই যে ইওরটা হলো কি পারসন? সেকেন্ড পারসন। তাহলে ও কিন্তু এখানে কিন্তু পসেসিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, যাই হোক, তাহলে এ যেহেতু সেকেন্ড পারসন ও ফলো করছে মিকে ফলো করছে, তাহলে মির কিন্তু পসেসিভ ফর্ম হলো কি? মাই। তাহলে এর জন্য এখানে হবে কি? মাই। আর ডিউটি। আশা করি আমার মনে হয় দ্বিতীয় এক্সাম্পলটাও কি আপনারা বুঝতে পারছেন। তৃতীয় নম্বর এক্সাম্পলটা আমি যদি একটু খেয়াল করি যে আনিস সেইড, এখানে আনিস সেইড বলছে। তাহলে এখানে শুধু সেইড, আমরা বলছিলাম যে সেইড থাকলে সেইড বা সে থাকলে তা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ এখানে সেইডের পরিবর্তে আমরা টোল্ড বসাতে পারবো না, কারণ এখানে তুমি কোনো অবজেক্ট নাই ওই রিলেটেড। তাহলে আনিস সেইড, তাহলে এখানে আনিস সেইডই থেকে যাবে। জাস্ট কমা এবং ইনভার্টেড কমা উঠেছে, কি বসবে? একটা দ্যাট বসবে। তারপরে এই যে সাবজেক্ট আই ফলো করবে কাকে? যেহেতু এটা ফার্স্ট পারসন ফলো করবে আনিসকে, আনিস। তাহলে আনিস এখানে এসে বসবে। তাহলে আনিস আইটা এখানে কী আকারে আছে? সাবজেক্ট আকারে। তাহলে এই আনিসের সাবজেক্টিভ ফর্ম হলো হি, এই যে হি। আর আমরা বলছিলাম যে মাস্ট পরিবর্তন হয়, কি বলছিলাম যে এখানে একটা আগের ভিডিওতে আমি ফার্স্ট যে ভিডিওটি ওই ভিডিওটি দেখিয়েছি যে মাস্টের পরিবর্তে সাধারণত হ্যাড টু বসে, আর টুর পর সাধারণত ভার্বের কি ফর্ম হয়? বেস্ট ফর্ম হয়। তাহলে টু রাইট এ লেটার। আশা করি বুঝতে পেরেছেন। আর 4 নম্বর যে এক্সাম্পলটা বলছে এখানে, 5 নম্বরটা একটু আলোচনা করি, সময় খুব কম, এজন্য 5 নম্বরটা আলোচনা করি। বলছে হি সেড টু মি ম্যান ইজ মর্টাল, তার মানে কি? মানুষ মরণশীল। এটা কি? এটা চিরন্তন সত্য কথা। তাহলে চিরন্তন সত্য কথা বলতে আমরা বলছিলাম যে চিরন্তন সত্য হলে কি হবে না? আপনার টেন্সের কোনো পরিবর্তন হবে না, বাকিগুলো এমনি পরিবর্তন হবে। তাহলে এখানে বলবে হি টোল্ড সেইড টুর পরিবর্তে কি বসবে? হি টোল্ড মি দ্যাট, এখানে কমা এবং ইনভার্টেড কমা উঠেছে, দ্যাট বসবে, তারপরে বাকি অংশ যা আছে তাই। ম্যান ইজ মর্টাল, অর্থাৎ এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, কারণ এটা একটি চিরন্তন সত্য। তাহলে আশা করি সবাই আমার এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন।
আল্লাহ হাফেজ।